আছেন, না থাকলে পরে আমি শুরু করছি, কেমন? আমাদের আজকের বিষয় হচ্ছে মনোযোগ বা অ্যাটেনশন দেওয়া নিয়ে। শিশুদের মধ্যে অ্যাটেনশন তৈরি করাটা এটা শিশুর উপরে নির্ভর করে না, কেমন না? তো এটা নির্ভর করে প্রধানত শিশুর সাথে যারা কাজ করছে, শিক্ষক, অভিভাবক, তাদের উপর নির্ভর করবে যে কিভাবে শিশুর অ্যাটেনশনটা ড্র করা যায়, মনোযোগ আকর্ষণ করা যায়। সেই জন্য মনোযোগ এটা একটা বায়োলজিক্যাল ব্যাপার, এটা জৈবিক প্রক্রিয়া। এইটার জন্য এটা শিশু হোক আর বয়স্ক হোক, যে কোনো ব্যক্তি হোক, সবার জন্য একই প্রিন্সিপাল কাজ করে। মনোযোগ ড্র করার জন্য, আকর্ষণ করার জন্য একই নীতিমালা কাজ করে। সেই একই নীতিমালায় গুলো আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করব, তারপরে আমরা বাচ্চাদের ক্ষেত্রে কি কিভাবে কাজ করা যায় সেটা যাব। আমি পাওয়ার পয়েন্টটা দিয়ে শুরু করছি প্রথম দিকে। শিশুর মনোযোগ আকর্ষণ করার জন্য এই হলো আমার ব্যানারটা। এরপরে আসে ধরেন এখানে যেটা আমি বলছি, ফুল ভিউটা দিয়ে নিই আমি আমার এখান থেকে। আমি পরে আপনাদের দুটি চিত্র দেখাবো, দুটি ফটোগ্রাফ দেখাবো। এই দুটি ফটোগ্রাফ থেকে আপনারা মন্তব্য শুনতে চাই আপনাদের কাছে। আমি এই চিত্রে আপনি কি কি দেখছেন এবং এই চিত্র সম্পর্কে আপনার মন্তব্য কি বলবো। দুই একজন বললেই হবে, সবার কাছ থেকে এত শোনা সম্ভব হবে না। চিত্রটা প্রথমত হচ্ছে এরকমের, মনোযোগ দিয়ে দেখবেন এবং তারপরে আপনি বলবেন যে কি কি দেখেছেন, এবং এই চিত্র সম্পর্কে আপনার একটা কমেন্টস করতে চাচ্ছি আমি। এই হলো একটা চিত্র। আমি কয়েক সেকেন্ড রাখবো এখানে, 10 সেকেন্ড 15 সেকেন্ড রাখবো, একটু দেখেন, তারপরে বলবেন যে কি কি দেখেছেন। আমি দুটো চিত্র লিখে যাব পরপর, তারপরে আমাদের এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন। এটা প্রথম ছবিটা গেল, আর দ্বিতীয় ছবিটা হচ্ছে এই ছবিটা। কি কি দেখছেন একটু মনে রাখার চেষ্টা করেন। আচ্ছা, কি কি দেখছেন শুনি এবার। কে বলবেন? যে কোনো একজন বলেন একটু। স্যার, প্রথম ছবিটাতে দেখলাম যে একটা অ্যাকুরিয়াম, পিছনে সামনে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে বসার জন্য। একটা লাল রঙের বসার সিট আছে, আরেক সাইডে বই আছে অনেকগুলো। এটা প্রথম ছবিটাতে দেখেছি। তিনটা বসার চেয়ার রয়েছে। আচ্ছা, আমার কাছে বাকি টাকা নাই। পরের ছবিটাতে দেখেছি। আচ্ছা, পরের ছবিটা আরেকজন বলুক, আরেকজন বলুক। দ্বিতীয় ছবিটাতে কি কি দেখেছেন আর কেমন মনে হচ্ছে বলেন। স্যার, দ্বিতীয় ছবিটাতে দেখা গেল মনে হচ্ছে যে একটা টুল হাউসের মতন, যেখানে অনেক কিছু বানানো যাবে, অনেক যন্ত্রপাতি রাখা আছে। একটা মেয়ে তার বাবা বা দাদা কারোর সাথে আছে, আর একটা ডল হাউস সম্ভবত ওরা বানাচ্ছে এবং সেটা দিয়ে খেলার চেষ্টা করছে। আশেপাশে গ্রামের একটা পরিবেশ দেখা গেছে, অনেক গাছপালা এবং সুন্দর, কালারফুল। থ্যাংক ইউ। আমি একটা প্রশ্ন করছি মিস ফারজানা হোসেনকে। কেন এই দুটো ছবি আমি দেখালাম, উদ্দেশ্য আর আমি কেন এই প্রশ্ন রাখলাম? দুটো ছবি দেখালেন, আমি প্রথমে বলবো প্রথম ছবিটা আমার কাছে মনে হয়েছে ওটা কোনো অ্যাকুরিয়াম না, ওটা একটা ওয়াল স্টিকার। আচ্ছা, এটা আমার কাছে মনে, দ্যাটস হোয়াট আই ফিল, ওয়াল স্টিকার ছিল। দুটো ছবি দেখিয়েছেন, মানে একটাতে দেখাচ্ছেন যে বাচ্চা, একটা ছোট বাচ্চা খুব মনোযোগ দিয়ে হচ্ছে একটা জিনিস দেখছে। বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আর্টিফিশিয়াল জিনিস আর রিয়েল জিনিসটা। আচ্ছা, ঠিক আছে। আসমা আক্তার কি বলবেন? আসমা আক্তার, লিপি। আসমা আক্তার। জি স্যার, দুটো ছবির মধ্যে কেন আমি ছবি দুটো কেন দেখালাম এবং আপনাদের যে ছোট্ট একটা টাস্ক দিলাম যে দেখবেন এবং বলবেন, এটা আমি কেন বললাম, কেন করলাম? স্যার, আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে দুটো ছবির ক্ষেত্রে আর কি আমরা যখন খেয়াল করলাম আমরা নিজেরা, তখন যে কোন কনসেন্ট্রেশনটা কার কোন দিকে যায়, কে কোন জিনিসটা ধরতে পারছি। কারণ বাচ্চাদেরকে আমরা অনেক সময় ক্লাসে এই কাজগুলো করে থাকি, মানে কোনো ছবি দেখিয়ে যে কার মনোযোগটা, কেউ হয়তো খুব বড় জিনিসের দিকে নজর থাকে, আবার কেউ হয়তো বা খুব ছোট। সিম্পল একটা অ্যানসার চাচ্ছি, ডক্টর নাহিদা।
খুব সিম্পল একটা অ্যান্সার কি হতে হ্যাঁ, পারে? আমি একটু বলতে চাই স্যার, আমি যদি আমি নাহিদাকে জিজ্ঞেস বলতে চাই করছি যে বলুক। যখন ডক্টর নাহিদাকে জিজ্ঞেস করছি আমি, তারপর আপনার কাছে তানভীর সাহেব কাছে আসতেছি। জি না ডক্টর নাহিদা। আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে দুটো ছবির মধ্যে ডিফারেন্স হচ্ছে, একটা হচ্ছে বাচ্চাটা হাতে কলমে কিছু একটা করছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি এই উত্তরটা ঠিক হয় না, দেখি তানভীর সাহেব কি বলেন, উত্তরটা কি হবে? আমি কেন দেখালাম? আমি বলতে যাচ্ছি যে হ্যাঁ, আমাদের টপিকসটা হচ্ছে মনোযোগ, মনোযোগ আকর্ষণ। তো যেখানে দেখা যাচ্ছে যে যখন বিস্তৃত জিনিস থাকে আর যখন কম জিনিস থাকে, তখন মনোযোগের ক্ষেত্রে যখন অনেকগুলো বিষয় বেশি থাকে দ্বিতীয় ছবিতে, ওখানে আমাদের কনসেন্ট্রেশন এবং সময়টা কিন্তু অনেক বেশি লাগবে যে কি কি জিনিসগুলো আছে সেটা মাথায় নিতে। আর প্রথম ছবিটা ছিল সহজ, যে ওখানে অল্প কয়েকটা জিনিস অল্প একটু একবার এট এ গ্ল্যান্স দেখলেই বোঝা যায় যে ওখানে কন্টেন্ট গুলো কি। হ্যাঁ, ঠিক আছে, এই এটাই আসলে পার্থক্যটাই। উদ্দেশ্যটা হচ্ছে পার্টিসিপেন্টদের অ্যাটেনশন ড্র করানো। হ্যাঁ, এটার জন্য ছবিটা দেখতে বলা মানে হচ্ছে সবাই যেন মনোযোগ দিয়ে ছবিটা দেখে এবং তার মধ্যে কি আছে তার একটা রেসপন্স করে। সেই জন্য সুতরাং মনোযোগ আকর্ষণ করার জন্য আমাদের কিছু একটা স্টিমুলাস দরকার হয়। ওই দুইটা স্টিমুলাস আমি দিয়েছিলাম, সেই জন্য এটার উত্তরটা হচ্ছে টু ড্র পার্টিসিপেন্টস অ্যাটেনশন। এটাই হলো। থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। হ্যাঁ, আমরা যাচ্ছি এখন। আমি চিত্র দুটোর মধ্যে আপনারা দেখেছেন কি বলেছি আমি, এই দুটো চিত্র গেছে, আমি চিত্র করতে যাই। চিত্র দুটিতে মনোযোগ আকর্ষণের জন্য দেখানো হয়েছে এই মনোযোগ বলতে কি বোঝা যায়, মনোযোগটা আসলে কি, সে এখনই আমরা সংজ্ঞার মধ্যে ঢুকে যাচ্ছি। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় সংজ্ঞা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, তো ব্যাপারটা বুঝতে পারলেই হলো। সংজ্ঞাটা খুব গুরুত্বপূর্ণ নয়, সংজ্ঞাটা হচ্ছে একটা স্টেটমেন্ট তৈরি করা, যে স্টেটমেন্ট দিয়ে আমার পুরো কনসেপ্টটাকে এক্সপ্রেস করা যায়, সেটা হচ্ছে সংজ্ঞা। মনোযোগ হলো কোনো বস্তু, ঘটনা বা চিন্তার প্রতি নিজের চেতনাকে কেন্দ্রীভূত করা। আমার কোনো বস্তু, ঘটনা বা চিন্তার প্রতি আমাকে কনসেন্ট্রেট করা, আমার মাইন্ডটাকে সেন্ট্রালাইজড করা, কনসেন্ট্রেট করা, সো দ্যাট হোয়াট আই এম সিইং, হোয়াট আই এম থিংকিং, হোয়াট আই এম অবজার্ভিং, হোয়াটএভার ইট ইজ, এটাই হচ্ছে কনসেন্ট্রেশন, এটা হলো মনোযোগ। সো মনোযোগ এই জিনিসটি, এটি একটি জৈবিক প্রক্রিয়া, অর্থাৎ এটা হচ্ছে বায়োলজিক্যাল প্রসেস। মনোযোগের সময় কিন্তু আমাদের মস্তিষ্ক এবং দৈহিক রসায়ন বা কেমিস্ট্রি কাজ করে, সবই কাজ করতে শুরু করে। যখন আমরা কোনো ব্যাপারে মনোযোগ দেই, অ্যাটেনশন দেই, কনসেন্ট্রেশন করি, সেটার সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমাদের বায়োলজিক্যাল অ্যাকশন গুলো তৈরি হতে শুরু করে। ভয়ের কোনো ছবি দেখি, যখন ভয়ের কোনো অবস্থার মধ্যে পড়ে যাই, তখন আমাদের মনোযোগটা একরকমের হয়, শরীরের মধ্যে প্রতিক্রিয়া হয়। আবার আনন্দের কিছু দেখলে, অ্যামেজিং কিছু দেখলে বা শুনলে, হ্যাঁ, বা কোনো একটা কিছু পেলে, হাতে পেলে, সো সবকিছুই আমাদের মনোযোগের সময় আমাদের বডির মধ্যে একটা বিরাট পরিবর্তন চলে আসে। সেই পরিবর্তনগুলো আমরা দেখতে পাই না, কিন্তু বায়োলজিক্যালি যদি আমরা অ্যাসেস করি, মেজার করি, তাহলে অবশ্যই দেখতে পাবো যে তার পালস রেটে চেঞ্জ আসছে, তার আই বলের মধ্যে চেঞ্জ আসছে, তারপরে তার প্রেশার, ব্লাড প্রেশার, রেসপিরেশনের মধ্যে চেঞ্জ আসছে, সবকিছুর মধ্যে পরিবর্তন আসতে পারে ডিপেন্ডিং অন দি সাবজেক্ট অফ দি স্টিমুলাস। মনোযোগের জিনগত কিছু বৈশিষ্ট্য রয়েছে, জিনেটিক কিছু কানেকশনও এটা আছে। সব সময় চাইলেই যে মনোযোগ দেওয়া যায় তেমন নয়। যেমন বংশগত কিছু ব্যাপার থাকে যা ব্যক্তিকে বিশেষ ক্ষেত্রে মনোযোগ নিবদ্ধ করে থাকে। বংশগত ব্যাপারটা হচ্ছে যারা ধরেন গানের পরিবার, হ্যাঁ, গান করতে অভ্যস্ত, গান শুনতে অভ্যস্ত, তারা গান শুনলেই সেদিকে অনেক বেশি কনসেন্ট্রেশন দেবে। কোনো গানের মধ্যে কি কি বিষয় আছে সেটা বুঝতে চেষ্টা করবে, কোন সুরটা বাজতেছে সেটা বোঝার চেষ্টা করবে। এটা হচ্ছে বংশগত বৈশিষ্ট্য। কিন্তু যার ওই বংশগত ইয়েটা নাই, সে হয়তো এটার প্রতি শুনবে, ভালো লাগবে, কিন্তু তার ওই রকম কনসেন্ট্রেশনটা থাকে না। সেজন্য এখানে একটা বায়োলজিক্যাল লিঙ্ক আছে, জিনেটিক লিঙ্ক আছে, সচেতন হতে পারে। একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, অনেকেই হয়তো পড়েছেন বইটা, ওই যে জিম করবেটের বই পড়েছেন না? তার শিকারের কথা ইন্ডিয়াতে অনেক শিকার করেছে। জিম করবেটের বই পড়লে দেখা যায় তিনি কিভাবে বুঝতে পারতেন, সচেতন হতে পারতেন, কনসেন্ট্রেট করতেন যে এটা কোন অ্যানিমাল, বাঘটা কোথায় দিয়েছে, কি করছে, এটা কি মেল না ফিমেল সেটা বলতে পারতেন, তার বয়স কত সেটা বলতে পারতেন। কি পরিমাণ মনোযোগী! তার কারণ হলো তার বাবা কিন্তু ফরেস্ট অফিসার ছিল, তিনি ছোট থেকে বড় হয়েছেন ফরেস্টের মধ্যে, সেই জন্য তার ওই যে জেনেটিক একটা ট্রেন্ড কাজ করেছিল, সেখান থেকে তার এই ধরনের জিনিস আসছে। এখনো আমরা যদি দেখি যে হ্যাঁ, আমাদের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে যে পরিবারের মধ্যে গণিত চর্চা বেশি হয়, যে পরিবারের মধ্যে শিল্প চর্চা বেশি হয়, তাদের অ্যাটেনশনটা ওই সাবজেক্টের উপরে বেশি হয়ে থাকে।
আর আরেকটা বিষয় হচ্ছে যে মনোযোগ খুব স্বল্পস্থায়ী হয়, শর্ট লিভড হয়। এবং তাকে ধরে রাখার জন্য এই যে শর্ট লিভডটা হচ্ছে, ধরেন একটা কন্টেন্টের উপরে আপনি অ্যাটেনশন ফোকাস করছেন, ওই ফোকাসড অ্যাটেনশনটা থাকবে কয়েক মিনিটের জন্য বড় জোর, কিন্তু এটাকে যদি আপনি ঘন্টার পর ঘন্টা ধরে রাখতে চান তাহলে পরে আপনাকে এফর্ট দিতে হয়, চেষ্টা করতে হবে। যেমন এখন আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা প্রেজেন্টেশন চলছে, কনস্ট্যান্টলি কিন্তু আপনার মনোযোগ ধরে রাখতে পারছেন না, কিন্তু আপনার মনোযোগ ধরে রাখার জন্য দায়িত্বটা হচ্ছে আমার, আমাকে এমন কিছু কাজ করতে হচ্ছে যে কারণে আপনারা যেন এটার মধ্যে অ্যাটেনশনটা ফোকাস করতে পারেন। শিশুদের মনোযোগ বেশিরভাগ হয় ওরা কার্টুন শোতে বেশি হয়। হ্যাঁ, কার্টুন শোতে কেন বেশি হয়? কার্টুনটা খুব মোবাইল থাকে, হ্যাঁ, খুব শিফট করে, চেঞ্জ করে, ফ্রেম চেঞ্জ হতে থাকে, সেই জন্য অ্যাটেনশনটা কন্টিনিউয়াসলি শিফট হতে থাকে। আর যদি একটাই ছবি রেখে দেওয়া হয়, যেমন স্টিল ছবি যদি থাকে, স্টিল ছবির দিকে কিন্তু আকর্ষণ থাকবে না, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিশুদের মনোযোগ ব্যাপারটা কি হতো, শিশুদের মধ্যেও মনোযোগ তৈরি হয় খুব কম সময়ের জন্য, এবং তা বয়সের সাথে সাথে বৃদ্ধি পায়। একদম ছোট বাচ্চা যারা 1 বছর 2 বছর, তাদের অ্যাটেনশন হয়তো হার্ডলি ফিউ সেকেন্ডস হবে, 10-15-20 সেকেন্ড পর্যন্ত থাকতে পারে, তারপরে শিফট করে যায়, অন্য কিছুতে চলে যাচ্ছে। আবার কিন্তু বড়রা চেষ্টা করে অনেক সময় পর্যন্ত ধরে রাখতে পারে, তারা যে কোনো বিষয় বই পড়ার সময় মনোযোগ কনসেন্ট্রেট করতে পারে ঘন্টার পর ঘন্টা, লেকচার শোনার সময় দীর্ঘ সময় পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারে, এরকম কতগুলো বিষয় তাদের মধ্যে ঘটে যেতে পারে। কিন্তু এদের ক্ষেত্রে ক্ষেত্রে সেটা হয় না, বড়দের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে সেটা হয় না। আমার কথা সব শুনতে পাচ্ছেন সবাই? ঠিক আছে তো না? এখানে আমি একটা জি সাইন স্যার। দেখতেছি, অন্য একটা সাইন দেখতেছি আমার এর মধ্যে, আমি বুঝতেছি না এটা পিন করা আছে, এটা what does it mean? I don't know. Anyway, 4-5 বছর থেকে শিশুরা তাদের বয়সের চেয়ে কয়েক গুণ বেশি সময় মনোযোগ ধরে রাখতে পারে। 4-5 বছর থেকেই শুরু হয়, তার আগ পর্যন্ত অর্থাৎ 1 বছর 2 বছরের বাচ্চারা খুব ফোকাসড অ্যাটেনশন দিতে পারে না, কিন্তু প্যারেন্টস এবং টিচার্সরা চায় বাচ্চাদের কাছে মনোযোগ ধরে রাখার জন্য, বলে যে তোমরা মনোযোগ দাও, কথা শোনো, ইত্যাদি ইত্যাদি। ক্লাসরুমে শিক্ষকরা কি বলেন অথবা প্যারেন্টসরা পড়াতে বসালে কি বলেন যে তোমরা মনোযোগ দিয়ে শোনো না কেন, মনোযোগ দিয়ে দেখো না কেন, মনোযোগ দিয়ে লেখো না কেন, কিন্তু মনোযোগটা ছোট বাচ্চাদের ধাতে হয় না, কনস্ট্যান্টলি যে অ্যাটেনশন দিয়ে রাখা সেটা বাচ্চাদের ধাতে হয় না, সেটা আমাদের বুঝতে হবে। সেজন্য আমাদের এক্সপেকটেশনটা কমাতে হবে তাদের কাছে। we must not expect too much thing from them। হ্যাঁ, ওই বয়সে 3-4 বছর বয়সে তাদের জন্য আমরা যদি কোনো বিষয় পড়াতে চাই, আমরা 30 মিনিট পড়ালাম, তারপরে ছেড়ে দিতে পারি তাদেরকে, ঠিক আছে একটুখানি ঘুরে আসো, আবার 10 মিনিট কোনো একটা জিনিস দেখালাম, তারপরে আবার অন্য বিষয়ে চলে গেলাম, আমরা সুইচ করতে পারি, এক সাবজেক্ট থেকে আরেক সাবজেক্টে সুইচ করতে পারি। এই ধরনের সুইচ করার ফলে হবে কি, তাদের অ্যাটেনশনটা কনস্ট্যান্ট থাকবে। আর বিশেষজ্ঞরা বলেন যে শিশুরা মোটামুটি 4 থেকে 20 মিনিট পর্যন্ত মনোযোগ কেন্দ্রীভূত করে রাখতে পারে, ছোট শিশুদের ক্ষেত্রে 4 থেকে 20 মিনিট। কিন্তু আপনি যদি কন্টিনিউয়াসলি বলেন, অনেকে বাবা মা বাচ্চাকে বসিয়ে রাখে, দিনের ঘন্টা পর ঘন্টা বই নিয়ে বসে থাকতে বলা হয়, সেরকম অবস্থাতে তারা মনোযোগটা ধরে রাখতে পারে না, তাদের জন্য সমস্যা হচ্ছে। নাহিদা নুসরাত কিছু বলতে চাচ্ছেন নাকি? এখানে একটা কি মেসেজ আসছে ভাই? এনিওয়ে, নাহিদা নুসরাত আপনার এখানে কিছু একটা ঘটছে বোধহয়, সেটা আমার ইয়েতে আসতেছে। আচ্ছা, আমরা তো মনোযোগের কথাগুলো বললাম, তাই না? নাহিদা নুসরাত, নাহিদা নুসরাত, স্যার নাদিয়া নুসরাত। না স্যার, আমার এখান থেকে ঠিক আছে। আচ্ছা, কি একটা স্ক্র্যাচ পড়তেছে প্রেজেন্টেশনের মধ্যে, সেই জন্য আমি ভাবলাম যে কি স্ক্রিনে দাগাদাগি হচ্ছিল, ম্যাম মনে হয় বুঝতে পারেননি। হ্যাঁ, স্ক্রিনে হাত চলে গিয়েছিল হয়তো, উনি করছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খেয়াল হয়েছে, সেই জন্য আমি বুঝলাম না। এবার আমরা মনোযোগের প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা দরকার, কারণ মনোযোগের প্রকৃতিটা কি আর তার বৈশিষ্ট্যই বা কি, এ সম্পর্কে যদি আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে মনোযোগের প্রকৃতি বা বৈশিষ্ট্য কি, আপনাদের মানে কি বলবো, আপনাদের র মাইন্ড কি বলে এ ব্যাপারে, কি জানেন, কি বুঝেন আপনারা? যদি দু একজনের সাথে কথা বলি, মনোযোগের প্রকৃতি বা বৈশিষ্ট্য বলতে কি বোঝা যায়, কে বলবেন?
কেউ বলেন কি জানেন, কোনো ইয়ে নাই, কিন্তু আমি একদমই ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স চাচ্ছি, যারা সাইকোলজি পড়েন নাই, সাইকোলজি নলেজ নাই, তাদের কাছ থেকেই শুনতে চাচ্ছি মনোযোগটা আসলে কি তাহলে। স্যার আমি বলতে চাই। আচ্ছা বলেন, আনিকা কে বলছেন? আনিকা, হ্যাঁ বলেন। জি স্যার, অসুবিধা নেই। আরেক আপু আগে বলতে চেয়েছেন, উনি বলুক আগে, অসুবিধা নেই। আচ্ছা বলেন তাহলে, আমি বাচ্চাদের হ্যাঁ মনোযোগ আর প্রকৃতি বলতে যেটা আমি বুঝি, মানে পড়ার শুরুতে তাদের সাথে একটু গল্প শুরু করে মানে তাদেরকে পড়ানো, মানে গল্পর মাঝে মাঝে তাদেরকে। পড়া ছাড়া কি মনোযোগ আর নাই দুনিয়াতে? না গল্প স্যার, গল্প বলা, পড়া নিয়ে ছাড়া, গল্প আর পড়া এগুলি ছাড়া কি মনোযোগ নাই? কি বলেন? স্যার গল্প যে মানে ও কি খেতে পছন্দ করে, কি দেখতে পছন্দ করে, আজকে কি করলো, টিভি দেখলো বা কোন কার্টুনটা তার প্রিয়। আচ্ছা ঠিক আছে, আনিকা বলেন এবার কি বলতে চান। স্যার আমার কাছে মনে হয় যে অ্যাটেনশনের সাথে ইন্টারেস্টেরও একটা ব্যাপার আছে। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাটেনশনটা একটা মানে একটা স্পেসিফিক জিনিসের উপরই পড়ে এবং ওটাকে ঘিরেই আসলে অ্যাটেনশনটা থাকে, মানে ইন্টারেস্টের ভিত্তিতে অ্যাটেনশন থাকে। আবার অনেকের থাকে যে অনেকগুলা জিনিস একসাথে থাকে, সেটার মানে তখন ভাগ হয়ে যায় আর কি, অ্যাটেনশনটা ভাগ হয়ে যায়। অ্যাটেনশন কিন্তু সবকিছুতেই লাগে, ভাত খেতে বসলেও তো অ্যাটেনশন লাগে, তাই না? খেতে বসলে যে অ্যাটেনশন যদি না দেন তাহলে বিষম খাই আমরা, নাকে মুখ উঠে যায়, সেটা হতে পারে। খেলার সময় অ্যাটেনশন লাগে, আচ্ছা আমি যে খেলাটা খেলছি তার দিকে ফুললি অ্যাটেনশন দেওয়া, মনোযোগ দেওয়া, সেটা দরকার হতে পারে। আর এর প্রকৃতি হচ্ছে আমি কত কনসেন্ট্রেট করতে পারছি। একসঙ্গে খেলার মাঠের মধ্যে যখন আমরা খেলি তখন কি আমি সব দিকে মনোযোগ দিতে পারবো? সব দিকে মনোযোগ দিতে পারি না, অর্থাৎ প্রতিটা খেলোয়াড় কোথায় কোথায় আছে সবকিছু আমি বলতে পারবো না, মানে ওই অ্যাটেনশনটা ভাগ হয়ে যায় তখন ডিফারেন্ট ফোকাসের ব্যাপারটা। সেটাই। হ্যাঁ থ্যাংক ইউ আপনাদের এই রেসপন্সের জন্য। মাঝে মাঝে এই ফিরে আসবো আপনাদের এর মধ্যে, যাতে করে আপনাদের অ্যাটেনশন আমি ধরে রাখতে পারি। আচ্ছা বাচ্চাটা কি করছে এখানে ছবিটার মধ্যে? বাবার পা ধরে রাখছে। কেন ধরেছে? ওর কোনো বায়না আছে স্যার, ওর তার কোনো বায়না আছে, এক্স্যাক্টলি বাবার অ্যাটেনশন ড্র করতে যাচ্ছে। বাবার অ্যাটেনশন, যেহেতু সে ছোট, সাইজের ছোট, সেই জন্য সে বাবার সমপর্যায়ে নাই, ওর পা ধরে অন্তত কিছু একটা অ্যাটেনশন সিক করার চেষ্টা করছে। সো দিস ইজ কল্ড অ্যাটেনশন, তাই না? অ্যাটেনশন মানে পড়তে বসলেই মনোযোগ দিতে হবে তা কিন্তু না, এগুলো একটা অ্যাটেনশনের ব্যাপার আসতেছে। মনোযোগের বৈশিষ্ট্য হচ্ছে এর একটি ধারাবাহিকতা থাকে, কতগুলো উপাদান থাকলে মনোযোগ সম্পন্ন হবে, কতগুলো উপাদান ফ্যাক্টরস লাগে অ্যাটেনশনের জন্য। প্রথম ফ্যাক্টরস হচ্ছে এর একটা উদ্দীপক বা একটা স্টিমুলাস অথবা ট্রিগারিং ফ্যাক্টর থাকা চাই। আমি কিসে মনোযোগ দেব? এখন একটা মনোযোগ দেওয়ার আপনাদের ট্রিগারিং ফ্যাক্টর হচ্ছে ল্যাপটপের স্ক্রিনটা, না? ল্যাপটপের স্ক্রিনের মধ্যে আপনাদের এটা একটা স্টিমুলাস, আপনারা ওখানে ফুললি অ্যাটেনশন দিচ্ছেন, প্লাস তার সঙ্গে আপনারা কথা শুনতে পাচ্ছেন। সো এটা একটা ট্রিগারিং ফ্যাক্টর। একটা হলো সাউন্ড আর একটা হচ্ছে পিকচার। তারপরে দ্বিতীয়, কোথায় বা কোন অবস্থায় মনোযোগ প্রয়োজন। এখন আমি অনেক কথাই বলছি, সব কথার মধ্যে কিন্তু সবার ইকুয়াল অ্যাটেনশন থাকবে না। কারো কারোর জন্য কোনো একটা পয়েন্টে এসে কনসেন্ট্রেটেড হবে, আবার কারো কারোর জন্য আরেকটা পয়েন্টে কনসেন্ট্রেটেড হবে। সুতরাং এর কোনো মানে কন্টিনিউয়াস ফ্লো থাকে না, আপস এন্ড ডাউন হতে থাকে সেই পয়েন্টটা। আরেকটা হচ্ছে মনোযোগের জন্য উদ্দীপকটি কি তা নির্দিষ্ট হতে হবে, একটা স্টিমুলাসকে ফোকাসড হতে হবে। আমরা যখন কোনো মানুষের দিকে তাকাই তখন তার মানুষের পুরো সমগ্র বডিটাকে কিন্তু আমরা অ্যাটেনশন দিতে পারি না। হয়তো প্রথমে দেখি কেউ তার চোখটাকে, কেউ তার নাকটাকে দেখি, কেউ তার ড্রেসটাকে দেখি, কেউ তার হাতে বা কোনো অবজেক্ট থাকলে সেটা দেখি, কেউ চুল দেখি। এই যে দেখাটা, এটা হচ্ছে অ্যাটেনশনের ফোকাস একটা, অর্থাৎ একটা স্টিমুলাসের দিকে উদ্যোগ করতে হবে। আর যদি আমি কোনো অবজেক্ট না দেখি, হলিস্টিক্যালি দেখি, তখন আমার ইমাজিনেশনটা হচ্ছে একটা হোল ফিগার আছে এখানে, সামগ্রিকভাবে দেখার চেষ্টা করি। একসঙ্গে ৩-৪টার বেশি পয়েন্টে আমরা অ্যাটেনশন করতে পারি না, মানুষের বিষয় হতে পারে। আর মনোযোগ ধরে রাখার জন্য ব্যক্তির ইচ্ছাটা কতখানি তার পরিমাণের উপর নির্ভর করে। যে অর্থাৎ যে ব্যক্তি অ্যাটেনশন দিচ্ছে, তিনি যদি মনে করেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে তিনি ফার্স্ট ক্লাস পর্যন্ত অ্যাটেনশন দিবেন, ধরে রাখতে পারবেন। এখানে আপনারা ক্লাসে বসেছেন আলোচনা শোনার জন্য, আপনারা কিন্তু পুরো সময়টাই মনোযোগটা ধরে রাখতে পারছেন। কিন্তু যদি এটা ক্লাস না হতো, টেলিভিশনের প্রোগ্রামের মধ্যে অনেক কিছুই হয়, মাঝে মাঝে বিজ্ঞাপন আসে, এই আসে সেই আসে, তখন কিন্তু অ্যাটেনশন ধরে রাখা যায় না। সেই জন্য অ্যাটেনশনটাকে জন্য আমাদের কনসেন্ট্রেশন লাগে একটা, যে আমি চাই আমার ফোকাস করতে, মনোযোগটা নিবদ্ধ করতে পুরো বিষয়টার মধ্যে, তাহলেই আমি পারবো। আমি না চাইলে কিন্তু পারবো না। এটা
বিষয়টা হচ্ছে যেমন ধরেন যখন খবর শুনি আমরা অনেক সময় খবরটা সত্যি সত্যি হঠাৎ করে দেখা গেল যে কোনো একজনের মৃত্যু সংবাদ আসতেছে। প্রথম অবস্থায় যদি একবারই বলে যে তিনি মারা গেছেন, তারপরে তার সম্পর্কে কিছু কথাবার্তা বলতে শুরু করে, ওই সময় আমরা অ্যাটেনশন দিই। প্রথমে তারপরে বলি যে কে মারা গেল, কে মারা গেল, কে শুনেছেন ইত্যাদি। প্রথম দিকে আমরা সেইভাবে অ্যাটেনশন দিতে পারি না। তার মানে আমি অ্যাটেনশন ছিল না, এখন আমি যখন জানতে চাচ্ছি যে কে মারা গেল সেটা আমি তখন মিস করে ফেলেছি। এরকম ঘটনাগুলো আমাদের করতে পারে। শিশুদের ক্ষেত্রে মনোযোগ আকৃষ্ট করার জন্য সকল উপাদানই উপস্থিত থাকতে হবে। এখানে যে উপাদানগুলোর কথা আমি বললাম 4 রকমের উপাদান আছে। একটা হচ্ছে ট্রিগারিং ফ্যাক্টর, একটা হচ্ছে কোথায় কোন অবস্থায় সে কাজ করছে, একটা হলো পার্টিকুলারলি কোন উপাদান উদ্দীপকটি থাকবে বা স্টিমুলাস কোনটা হবে, আর তার ইচ্ছাটা কতখানি। ওই ইচ্ছাটা বাড়াবার জন্যই আমরা অনেক সময় স্টুডেন্টদেরকে বলি তুমি মনোযোগ দাও, তাকে বোঝানোর চেষ্টা করি, তুমি পড়াশোনায় ভালো করলে সবাই ভালো বলবে ইত্যাদি। কিন্তু ট্রিগারিং ফ্যাক্টর যেগুলো, সেই ট্রিগারিং ফ্যাক্টর গুলো সবসময় আমরা ঠিকমতো রাখতে পারি না। কিন্তু যদি আপনি আজকের আলোচনা শোনার পরে আপনি যদি বুঝতে পারেন যে বাচ্চাদেরকে কিভাবে অ্যাটেনশন ড্র করাতে হবে, তাহলে আপনারা সেটা পারবেন। এই অনেকগুলো ফ্যাক্টরকে মাথায় রাখতে হবে। ট্রিগারিং ফ্যাক্টর ধরেন একটা বই ধরেছেন, তাকে বললেন যে বইটা তুমি পড়ো। বইটার মধ্যে যদি কোনো ছবি না থাকে তাহলে তার কাছে কোনো আকর্ষণই থাকবে না এখানে। এবং বললেন তুমি পুরো বইটা পড়ে ফেলো, পড়ার পরে তাকে বললেন যে একটা প্রশ্ন জিজ্ঞাসা করো, আপনি দেখবেন যে প্রশ্ন উত্তর সে দিতে পারছে না। কারণ একটা বইয়ের বা একটা গল্প হয়তো 5 পৃষ্ঠার বা 3-4 পৃষ্ঠার বড় আছে, তো 3 পৃষ্ঠা পড়ার পরে তার ধৈর্য থাকবে না, অ্যাটেনশন নষ্ট হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি প্রত্যেকটা প্যারাগ্রাফ পড়ানোর পরে যদি তাকে প্রশ্ন করেন তাহলে সে মনে করতে পারবে। সেই জন্য ডিউরেশনটা কমিয়ে আনতে পারলে ভালো হয় আর কি। আবার যে বিষয়গুলো তারা খুব বেশি পছন্দ করে সেই বিষয়গুলো তাকে পড়তে দেন, সে অনেকক্ষণ মনোযোগ দিয়ে পড়তে পারবে। কিন্তু যেটা তার কাছে বিরক্তিকর মনে হয়, সে যদি না বোঝে, মুখস্থ করতে বলা হয়, না বুঝে মুখস্থ করতে বলা হয়, তখন কিন্তু সে আসলে পারে না। শিশুদের ক্ষেত্রে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আর অ্যাটেনশনের যে প্রসেসটা, মনোযোগের প্রক্রিয়া, মনোযোগের জন্য উদ্দীপক নির্ধারণ করা আবশ্যক। যেমন শিশুরা কিসে মনোযোগ দিবে, কোথায়, কথায়, কাজে, চিত্রে না পরিবেশ ইত্যাদি। অনেকগুলো জিনিস আমি তার সামনে উপস্থাপন করছি। আমি তার সামনে বই দিচ্ছি, খাতা দিচ্ছি, কলম দিচ্ছি, আমি গল্প বলছি, তার পাশে টেলিভিশন চলছে। এখন আমি যদি তাকে বলি তুমি মনোযোগ দাও, সে মনোযোগ ঠিক মতন ধরে রাখতে পারবে না। কারণ এখানে অনেকগুলো স্টিমুলাস কাজ করতেছে, সবগুলো স্টিমুলাসে কিন্তু তার উপরে বম্বার্ডমেন্ট করছে, অর্থাৎ এই অবস্থায় তার পক্ষে মনোযোগ ধরে রাখা খুব কঠিন হবে। যদি আমরা সবকিছু বন্ধ করে দিয়ে শুধু একটা জিনিস তার সামনে উপস্থাপন করি, তাহলে এখানে মনোযোগ দেওয়া খুব সহজ হয়। ধরা যাক সিনেমা হলে যখন আমরা ছবি দেখতে যাই, তখন কিন্তু হলের লাইট টাইট সব অফ করে দেওয়া হয়, লাইট অফ করে দিয়ে শুধু স্ক্রিনটা ওপেন থাকে। অর্থাৎ স্ক্রিনে যে জিনিসগুলো আসে আমাদের কাছে সেটা মনে থাকতে বা দেখতে পারি, বুঝতেও পারি। কিন্তু যদি লাইট চারিদিকে ফুল থাকতো, যেমন টিভি দেখার সময় ঘরের মধ্যে আমাদের সবকিছুই আলোকিত থাকে, তখন কিন্তু আমরা অ্যাটেনশনটা কখনো দেখা যায় এই ফ্রেমের দিকে তাকাই, কখনো একটা শো পিসের দিকে তাকাচ্ছি, কখনো কেউ বসে আছে তার দিকে তাকাচ্ছি। এই কারণে আমাদের মনোযোগগুলো শিফট করে, বিকজ দেয়ার আর মেনি স্টিমুলাসেস। আর মনোযোগ সবসময় নির্বাচন ধর্মী হয়, অর্থাৎ এটা হচ্ছে মনোযোগটা খুব সিলেক্টিভ হয়, সবকিছুতে একসঙ্গে মনোযোগ দেওয়া যায় না। একটা রুমের মধ্যে যদি মনোযোগ দিই তাহলে আমি একটা একটা করে দেখবো। প্রথমে হয়তো রুমের সাইজটা দেখবো, তারপর রুমের কালারটা দেখবো, তারপরে রুমের ড্রেসিং সেটআপ গুলো কেমন আছে সেটা দেখবো ইত্যাদি ইত্যাদি। এইরকম ভাবে যে কোনো অবস্থাতেই মনোযোগ গুলো আসলে আমাদের সিলেক্টিভ হতে হবে, এবং সেটা হয়, একসাথে সবকিছু আমরা মনে রাখতে পারি না। আমরা যদি সিলেকশনটা ঠিক মতো করে দিতে পারি শিশুদের ক্ষেত্রে, যে তুমি এই জিনিসটাই দেখো, শুধু এই জিনিসটাই বোঝার চেষ্টা করো, তাহলে তাদের জন্য সহজ হবে কাজটা। আর মনোযোগ কোন উপাদানকে গুরুত্ব দিবে এবং কোন উপাদানকে বাদ দিবে সেটাও ডিসাইড করে আমাদের মাইন্ড। যে ধরা যাক আমি একটা বিষয়ের মধ্যে যাচ্ছি, বাজারে গেলাম, শপিং মলে ঢুকলাম। তো শপিং মলে ঢুকে আমি কিন্তু ড্রেস দেখছি, দেখা যাচ্ছে আমরা একটা স্ক্যানিং করি প্রথমে, না অনেক ড্রেস রাখা আছে, স্ক্যান করি, একটা দিক থেকে তাকাই, ওই দিক থেকে তাকাই, হঠাৎ চোখে পড়লো যে এটা আমি নিতে চাই, ওইটা দেখবো, তখন ওইটাকে আমি বলি যে ওইটা একটু দেখানো। এরকম ভাবে কিন্তু আমার এই ফোকাসটা হচ্ছে পার্টিকুলার একটা ড্রেসের উপরে চলে যায় তখন। কিন্তু সবগুলো আমরা করি না। যখন স্ক্যান করতে থাকি তখন স্ক্যানার যেভাবে একদিক থেকে শুরু করে আরেক দিকে যায়, আমার অ্যাটেনশনটাও শিফট করতে করতে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে।
সেই ঘটনাগুলো এই অ্যাটেনশনের মধ্যে ঘটে, যেটা বলা হচ্ছে যে মনোযোগ কোন উপাদানকে গুরুত্ব দিবে, এবং কোন উপাদানকে বাদ দিবে সেটা ডিটারমিন করবে আমার মাইন্ড, এবং আমার মাইন্ডটা আবার নির্ভর করতেছে আমার ব্যাকগ্রাউন্ডের উপরে, আমার চিন্তা ভাবনার উপরে সেগুলো নির্ভর করতেছে। মনোযোগের জন্য উপযুক্ত পরিবেশ পরিস্থিতি তৈরি করে তাকে নিয়ন্ত্রণ করা যায়। আমি যদি এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করে ফেলি তাহলে আমার অ্যাটেনশনটাও চেঞ্জ হয়ে যাবে। উদাহরণ দিচ্ছি একটা আপনাদের, আপনারা সবাই হরর মুভি দেখেছেন না? ভয়ের যে ছবিগুলো, ভূতের ছবি দেখায়, নানান ধরনের চ্যানেলে আসে, আগে সিনেমা হলে আসতো এই সমস্ত ছবিগুলো। আমরা ভূতের ছবিটা বা হরর মুভিটা দেখার জন্য মাইন্ডসেটটাই হচ্ছে আমি ভয় পেতে চাই, এবং যখন ভয় পাওয়ার জন্য মাইন্ডসেটটা নিয়ে আমরা হলে ঢুকি তখন থেকেই আমার ভিতরে একটা পরিবর্তন চলে আসে। আমি এক্সপেক্ট করি এই বুঝি কিছু একটা করবে, এই বুঝি কিছু একটা দেখাবে, সেরকম। এবং তখন হয় কি, দেখা যাচ্ছে কি যে একটা কফিন, চারদিকে খুব আবর্জনাপূর্ণ একটা ঘর, পুরনো একটা বাড়ি, ভিতরে একটা কফিন, ঠিক কফিনটা দেখে আস্তে আস্তে করে একজন নায়ক ওই কফিনটার কাছে যাচ্ছে, আমি দর্শক, আস্তে আস্তে করে যাচ্ছে, পিছন থেকে একটা মিউজিক হচ্ছে, একটা কেমন একটা অদ্ভুত একটা মিউজিক হচ্ছে, সে কাছে যাচ্ছে, কফিনের দরজাটা খুললো আর অমনি ফুরুত করে একটা বাদুড় উড়ে বেরিয়ে আসলো, আটকে উঠছি আমরা, তাই না? এই যে আটকে ওঠা, তার কারণ হচ্ছে আমি ওইটা আটকে ওঠার জন্য রেডি হয়ে বসে আছি, আমি চাচ্ছি কিছু একটা ঘটুক এখানে। সেই জন্য পরিবেশটা, সিনেমা দেখে কত মানুষ কাঁদে না, চোখে জল বেরিয়ে আসে, একদম সমস্ত কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলে কাঁদতে কাঁদতে সিনেমা। কিন্তু কোথায়, মানে এখানে কোনো ঘটনাটা কি শুধু ছবি আর কিছু নাই, তাই না? বাস্তবতা নাই। ভয়ের যে কথা বললাম, ভয়টার মধ্যে কি আমি কি সেই পরিস্থিতিতে আছি? আমি নাই, কিন্তু ওই মাইন্ডসেটটা আমি তৈরি করেছি ফিল্মের মধ্যে। সেই জন্য পড়াশোনার সময় কিন্তু একই ব্যাপার। আপনি যদি শিশুকে পড়তে বসার আগে তার মাইন্ডসেটটা তৈরি করে দিতে পারেন যে দেখো তুমি যদি আধা ঘন্টা পড়ো মনোযোগ দিয়ে, বা আধা ঘন্টা পড়ে এই অংশটা তৈরি করে দাও, তাহলে তোমাকে আমি একটা ছুটি দিব কিছু সময়ের জন্য, তখন কিন্তু শিশুরা মাইন্ডসেট তৈরি করে ফেলবে, সে তখন পড়ার জন্য বসবে, লেখার জন্য বসবে, বা কাজ